এখন তার সমস্যার সমাধান নেই, তাহলে আমরা যুদ্ধ শুরু করে দিই। আমার বিরোধী জন হাসান নাসির সাহেব জানেন, আমার থেকে অনেক বেশি জানবেন, উনি অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি ওখানে ছিলেন, বিভিন্ন জায়গায় কাজ করছেন। আমাদের কি সেই সামরিক সক্ষমতা আছে বা সেই সামরিক জায়গায় কি আমরা যাবো তাদের সঙ্গে, তার মানে কি আমরা সীমান্ত রক্ষিত থাকবো তা না। সেই জায়গায় যাওয়ার মতো কি আমাদের বাস্তবতা আছে? তাহলে আমাদের এই কূটনৈতিক জায়গাগুলো, এই যে চিন্তা ভাবনার জায়গাগুলো, বৈরিতার যে জায়গাটা আছে সেটা এক জায়গায় থাকবো। এটা তো আমরা ওভারনাইট চেঞ্জ করতে পারবো না। তাহলে পরিবর্তনের যে ইতিবাচক জায়গাগুলোকে আমরা কিভাবে উত্তরণ করবো? আমি যতটুকু জানি, শরীফ যখন অ্যাম্বাসেডর ছিলেন তখন আমাদের এখান থেকে একদল চিত্রশিল্পী গিয়েছেন, তাদের পেইন্টিং এক্সিবিশন হয়েছিল, আমাদের ফুড ফেস্টিভ্যাল হয়েছিল। মিয়ানমারের ফুড ফেস্টিভ্যাল কি ঢাকায় হয়েছে? মিয়ানমারের পেইন্টিং এক্সিবিশন হয়েছে। 70 দশকের মতো সম্ভবত একসময় প্রেসিডেন্ট কাপ খেলতে আসতো মিয়ানমার টিম। 70 দশকের পরে কিন্তু প্রেসিডেন্ট কাপ খেলতে আসে না এই মিয়ানমার টিম। কিন্তু আমাদের প্রতিবেশী, তার সঙ্গে আমাদের সম্পর্কটা একেবারে নাইয়ের কাছাকাছি। এবং পরবর্তীতে যে জটিলতা তৈরি হয়েছে, পুরো জটিলতা তো তৈরি হয়েছে রোহিঙ্গাকে নিয়ে। তো আমাকে দেখতে হবে সামগ্রিক জায়গা থেকে, যেটা আছে নাসির সাহেব বললেন যে অর্থনৈতিক, ভৌগোলিক, সামগ্রিক অবস্থা থেকে দেখতে। এখন এই সমস্যা একটা রোহিঙ্গা দিক আছে, কিন্তু রোহিঙ্গা দিকের বাইরেও একটা বড় দিক আছে, হলো বার্মার বা মিয়ানমারের সমাজের অভ্যন্তরে রন্ধ্রে রন্ধ্রে একটা বাংলাদেশ তৈরি। এবং সেই বিরোধিতারা কতটুকু শক্তিশালী, কতটুকু কনসেন্ট্রেটেড, এটা একটা ছোট্ট উদাহরণ দিলে আমি আপনাদেরকে বলে দেবো। যখন আপনি তো আইসিজিতে ছিলেন, যখন লাস্ট যে হিয়ারিংটা হয় কমিটির ঠিক আগ মুহূর্তে, তখন অং সান সুচি গেলেন, খেয়াল করেন, অং সান সুচি গেলেন জেনোসাইডারদেরকে ডিফেন্ড করার জন্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। আর উনি যখন গেলেন তখন গোটা বার্মার ভেতরে হাজার হাজার মানুষ তাকে মিছিল করে প্লেকার্ড দিয়ে সমর্থন দিয়েছে, আপনি যাচ্ছেন থেকে আমাদের পক্ষে কথা বলার জন্য। তাহলে একটা দেশের মানুষ গণহত্যাকারীকে রাজনৈতিকভাবে সমর্থন করে, একটা দেশের মানুষ সামগ্রিক, একটা দেশের মানুষ একটা জনগোষ্ঠীকে ঘৃণা করে, এখান থেকে বেরিয়ে আসা কিন্তু খুব সহজ কথা। এটা কিন্তু একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। আবার এখানেও মিয়ানমার বিষয়টা ঠিক ততটুকু অনুল্লিখিত। মিয়ানমার বিষয়টাকে আমরা মনে করি কখনো গরুর গোশতের সংকট হলে, কি বলে ছোলার সংকট হলে, ডালের সংকট হলে আমরা মিয়ানমার ওইখান থেকে আমাদেরকে ট্রেড বাড়াতে হবে। আর তার বাইরে একটা বড় সংকট হয়ে গেছে। এর বাইরেও মিয়ানমারের সঙ্গে যে আমাদের সম্পর্কের জায়গাটা, সেই জায়গাটা যে অবিশ্বাসের জায়গাটা, বলা মানে অবিশ্বাসের জায়গাটা তো একদিনের সম্ভব না মেটানো, এটা আস্তে আস্তে মেটাতে হবে। কিন্তু সেই উদ্যোগটা তো আমাদের কোনো দিক থেকে নেই। আমাদের কবি শিল্পী সাহিত্যিকরা কি গিয়েছেন ওখানে, বা ওখানকার কবি শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরাকে আসছেন। আমরা কি এখান থেকে জানি এখানকার মানে প্রধান জাতীয় দৈনিকটা কি, প্রধান জাতীয় দৈনিকগুলোতে কিভাবে বাংলাদেশকে ওরা ট্রিট করে, আমাদের সঙ্গে আমাদের সাংবাদিকদের কতটুকু আলোচনা দেওয়া মানে চিন্তা ভাবনা আদান প্রদান খুব কম, খুবই কম। ওই বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে অবিশ্বাস। বেশি অবিশ্বাসটা কোথায়? অবিশ্বাসটা হলো 1947 সালের ঠিক আগ মুহূর্তে মিয়ানমারের সবগুলো জাতিগোষ্ঠী যখন চেষ্টা করছে যে আজকের যে মিয়ানমার যে ন্যাশনাল স্টেটটাকে ডেভেলপ করবার জন্য, তখন এই রোহিঙ্গা নেতৃবৃন্দ মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে দেখা করে পূর্ব পাকিস্তানে অন্তর্ভুক্তি করার চেষ্টা করে। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ তখন তাদেরকে নিরুৎসাহিত করেছিলেন, এবং নিরুৎসাহিত করেছিলেন এভাবে, আমি দুইটা ফ্রন্ট তুলতে পারবো না, এক ইন্ডিয়া ফ্রন্ট আছে আমার সঙ্গে, একটা চায়নার সঙ্গে আমি ফ্রন্ট, মিয়ানমারের সঙ্গে আমি ফ্রন্ট করতে পারবো না, আমি টেলিগ্রাম পাঠাচ্ছি, অং সানের সঙ্গে নেগোসিয়েট করার চেষ্টা করছি, তোমরা ওখানে মর্যাদার সঙ্গে থাকতে পারবা। কিন্তু সেই মর্যাদার সঙ্গে থাকতে পারবে কেন? অং সান তো নিজেই মারা গেছে, মাথায় হাতে নিহত হয়েছে। ফলে ওই যে রাষ্ট্রের যে সম্পর্ক প্রথম দিন থেকে, এবং আমি যখন অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সঙ্গে যখন কথা বলেছি যে রোহিঙ্গাদেরকে আপনারা কেন আপনাদের ন্যাশনাল পলিটিক্সের মেইনস্ট্রিমের দিকে নিচ্ছেন না, আপনারা এই ইস্যুটাকে কেন অ্যাড্রেস করছেন না, খুব একটা কঠিন জবাব আসছে। সেটা হলো অন্যান্য সংখ্যালঘু নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মানুষ সংগ্রাম করছে আত্মনিয়ন্ত্রণ অধিকারের জন্য, কিন্তু রোহিঙ্গাদের সংগ্রামটা শুরু হয়েছে ঔপনিবেশিক আমাদের শেষ দিক থেকে, এবং একমাত্র রোহিঙ্গারাই আরেক রাষ্ট্রের সঙ্গে অন্তর্ভুক্তি হওয়ার চেষ্টা করছে। সেইটা মিয়ানমারের কারেন্ট কাচ্চিন সাংবাদিকদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরেকটা গ্যাপ আছে, যে গ্যাপটা কিন্তু এখান থেকে বোঝা যায় না। ফলে অবিশ্বাসটা অনেক গভীর, যে অবিশ্বাস গভীর, সেই অবিশ্বাসের মধ্যে কি আপনি রাজনীতিটা কিভাবে করতে চাই?
তারপরে শুরু হয়েছে মুজাহিদ মুভমেন্ট। এই মুজাহিদ মুভমেন্টটা তারা সাকসেসফুল হতে পারে না। সব দেশের সংখ্যালঘুদের আত্মনিয়ন্ত্রণিকার জাতিগত নিপীড়নের ইতিহাস আছে। তারপরে যে মিয়ানমারটা শুরু হয়, সেই মিয়ানমারের প্রতি পদে পদে রোহিঙ্গারা বঞ্চিত হয়েছে। আবার এটাও সত্য 2016 সালের পার্লামেন্টের 2016 সাল পর্যন্ত, 1936 সালের নির্বাচন থেকে 2016 সালের নির্বাচন পর্যন্ত রোহিঙ্গাদের প্রতিনিধি ছিল পার্লামেন্টে। 2016 পর্যন্ত যে পার্লামেন্ট, সেখানে রোহিঙ্গাদের 3 জন প্রতিনিধি ছিল। এটা তো আমি বলার বিষয় না, তো হলো ঐতিহাসিক ডকুমেন্টস আছে। তারাও চেষ্টা করছে পার্লামেন্টে বসে রোহিঙ্গাদের বিষয়ে কথা বলার জন্য, কিন্তু এইটা কোনোভাবেই সলভ করা যায় এবং আলটিমেটলি রোহিঙ্গা বিষয়টাকে গোটা মিয়ানমার থেকে বাংলাদেশের সংকট হিসাবে, আসলে তো ব্যাপারটা বাংলাদেশের সংকট, হ্যাঁ বাংলাদেশ তো সংকট নিয়েছে। ভারতে কিন্তু, ভারতে আপনি দেখবেন, আপনার ভারতের সঙ্গে অনেক রাজনৈতিক বিভিন্ন আলোচনা থাকুক, ঐতিহাসিক ভাবে ভারত অনেক ক্ষেত্রেই শরণার্থীদেরকে গ্রহণ করেছে, আমাদের শরণার্থীদেরকে গ্রহণ করেছে। এখন পর্যন্ত ভারতে আপনার 33 শরণার্থী আছে, কিন্তু রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে কিন্তু সে পজিটিভ না। রোহিঙ্গা শরণার্থী নেতাদেরকে দীর্ঘদিন ধরে জেলে আটকে রাখছে, অনেক রোহিঙ্গাদেরকে বাংলাদেশে পুশব্যাক করছে। এই ক্রাইসিস গুলো তো আছে। 1970s বা কোল্ড ওয়ারের যে ক্রাইসিস গুলো ছিল, কোল্ড ওয়ার পোস্ট কোল্ড ওয়ারের যে ক্রাইসিসটা, সেটা তো এক জায়গায় না। এবং এখন 21st সেঞ্চুরিতে যেটা হাসান হাবিব বললেন যে চীন যেভাবে ব্যাপারটাকে মোকাবেলা করতে চাইবে, যুক্তরাষ্ট্র সেভাবে মোকাবেলার ব্যবস্থা করতে চাইবে না। শুরুতে তার আলোচনা যেটা বলেছে, এখন আমাদের যে সংকটটা, একদিকে চায় না ভারত। আমরা গত 16 সাল থেকে যদি আজকে পর্যন্ত দেখি, আমরা আসলে কারো কাছ থেকে তেমন কোনো কার্যকরী সহযোগিতা পাইনি যে এই সমস্যাটার একটা সামগ্রিক সমাধানের জন্য। স্যার একটা মৃত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে বা কাজটা করতে পারছে না, সেটা রাজনৈতিক কারণ। তাহলে একটা ন্যূনতম জায়গা আছে, সেটা হলো আসিয়ান। আসিয়ান এখন পর্যন্ত একটা পজিটিভ রোল প্লে করছে এবং মিয়ানমারের অংশগ্রহণ আসিয়ানে অনেক বেশি অন্যান্য আঞ্চলিক ফোরামের চাই। গত 26 থেকে 27 পর্যন্ত আসিয়ান যে সম্মেলন হলো, আসিয়ানের এই মুহূর্তে চেয়ার করছে হলো মালয়েশিয়া। মালয়েশিয়া এই ব্যাপারে খুবই সচেতন এবং মালয়েশিয়া প্রথম থেকে চেষ্টা করছে রোহিঙ্গা ইস্যুটাকে ফোকাস করার জন্য, কারণ মালয়েশিয়া কিন্তু এই রোহিঙ্গা ইস্যু ওয়ান অফ দ্য ভিকটিম নেক্সট টু বাংলাদেশ। মালয়েশিয়ার পত্রিকা প্রতিদিন আপনি খুলবেন, কোনো না কোনো ভাবে রোহিঙ্গারা যাচ্ছে নৌকায়, এবং তারা কিন্তু ঠেলে দিতে পারছে না। কেন ঠেলে দিতে পারছে না? নৌকায় যদি ঠেলে দিতে, তাহলে তারা ঠিক হবে বড় রকমের আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ, যেটা প্রিন্সিপাল অফ নন রিফিউলমেন্টের ভায়োলেশন হবে, সেটা পারছে না। তার মানে তাদেরকে গ্রহণ করতে হচ্ছে। একটা বিরাট সংখ্যক রোহিঙ্গা 2016 সালের পর থেকে শুধুমাত্র মালয়েশিয়া আছে, এবং মালয়েশিয়া এই সংকটটাকে চেষ্টা করছে আসিয়ানের ভেতর দিয়ে সমাধান করার জন্য। যেই কারণে মালয়েশিয়া এই মুহূর্তে আসিয়ানের উপদেষ্টা হিসাবে থাইল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী থাকসিন সিনওয়াত্রাকে এখানে নিযুক্ত করেছে উপদেষ্টা হিসাবে। যেহেতু থাকসিনের একটা বড় রকমের প্রভাব আছে মিয়ানমারের উপর, এই সংকটে আমরা যাতে অন্তত রোহিঙ্গা সংকটটাকে একটা ফয়সালা করতে পারি। কারণ রোহিঙ্গা সংকটকে একটা সংকট বা মিয়ানমারের ইস্যু বলতেই মিয়ানমার রাজি না। এই পর্যন্ত অন্তত আসিয়ান যেতে সক্ষম হয়েছে, বিশেষ করে আসিয়ান সিভিল সোসাইটি একটা বড় রকম ইনিশিয়েটিভ আছে যে রোহিঙ্গা সংকট এটা একটা মিয়ানমারের সংকট এবং আসিয়ানের সংকট। এটা কখনোই মিয়ানমার স্বীকার করতে চায়, এই প্রথম একটা জায়গায় অন্তত দিয়েছে। এবং আমরা যতটুকু সহযোগিতা পাচ্ছি না ভারত এবং চায়নার কাছ থেকে, আমরা মনে করি হয়তোবা আসিয়ান এত বড় জোট, মানে বড় শক্তি না হলেও আঞ্চলিক শক্তি হিসাবে আসিয়ানকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, এবং আসিয়ান সেই জায়গাটা বাংলাদেশের জন্য দিচ্ছে। এবং আসিয়ানের সরকারগুলো থাইল্যান্ড এবং মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বিশেষ করে মালয়েশিয়ার ভূমিকা অনেক বেশি। এখানে তারা সহযোগিতা করছে এবং দেওয়ার চেষ্টা করছে যে এই সময়কালে মালয়েশিয়ার যে চেয়ারম্যানশিপ টাইমে তারা যাতে অন্তত একটা মিয়ানমারের ভেতরে এই সংকটটার যেন সমাধান হয়। কারণ মিয়ানমার কখনোই রোহিঙ্গা ইস্যুকে একটা ইস্যু করতে রাজি না, এবং এটাকে একটা ইললিগাল মাইগ্রেশন বাংলাদেশের সঙ্গে একটা প্রবলেমের মধ্যে দেখতে চায়। যে কাজটা আসলে আসিয়ানের ভেতরে যে বিভিন্ন নাগরিক সংগঠন আছে, সিভিল সোসাইটি, তারা বারবার বলার চেষ্টা করছে না, এইটা হলো আসিয়ানের সবচাইতে বড় মানবিক সংকট। এবং এই সময়কালে যদি আমরা দেখি যে কাম্বোডিয়া গণহত্যার পর এইটা প্রথম গণহত্যা এই অঞ্চলে সংঘটিত হলো, সেটা হলো রোহিঙ্গাদেরকে নিয়ে, এবং সেই ক্ষেত্রে আসিয়ান কোনো বড় ভূমিকা নিতে পারে নাই। সেই কারণে আসিয়ান এখানে একটা পজিটিভ রোল প্লে করার চেষ্টা করছে, এইটা আমাদের একটা আশার জায়গা। এবং সেই ক্ষেত্রে আমাদেরকে
একটা নিবিড়ভাবে আসিয়ানের সঙ্গে কাজ করে অন্তত একটা কূটনৈতিক সাফল্যে আমরা যেতে পারি। এখানে গ্যারান্টি দেওয়া খুবই ডিফিকাল্ট, কেউ কাউকে গ্যারান্টি দিতে পারে না, কারণ আন্তর্জাতিক অঙ্গনে কেউ কারো স্থায়ী বন্ধু না, কেউ কারো স্থায়ী মিত্র না। আজকে আমার বন্ধু, কালকে শত্রু। এখানে প্রত্যেকেই প্রত্যেকের লড়াই করে টিকে থাকতে হবে। তো সুতরাং বাংলাদেশ এই সংকট যে আজকে দীর্ঘদিন ধরে পুষছে অথবা তার এই যে বার্ডেনটাকে তার রাখছে, সেইটাকে শেয়ার করার জন্য আরো কিছু কিছু রাষ্ট্র বাংলাদেশের সঙ্গে আছে এবং তারাও কাজ করছে, এবং এখন বলতে বাধ্য হচ্ছে যে না, এই সংকট আসিয়ানের সবচেয়ে বড় সংকটগুলোর একটা, এবং এই গণহত্যাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। ফলে আমার কাছে মনে হয়েছে যে যেমন হতাশা, যেমন অবিশ্বাস আছে, পাশাপাশি আশাবাদী হওয়ার সুযোগও আছে।